সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিভি নিয়মিত আয়োজন করোনা সংলাপের সঙ্গে আছে আমি বিথি সপ্তর্ষি। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে করোনা ভ্যাকসিনের সম্ভাবনা। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে অনলাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য ও শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, ব্যবস্থাপক কোয়ালিটি ও রেগুলেটরি অপারেশন গ্লোব বায়োটেক লিমিটেড। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার আনোয়ারুল ইকবাল, সাবেক প্রধান মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ আইসিডিডিআরবি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমি কিছু তথ্য দিয়ে নিতে চাই। আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কিন্তু 42টি ডকুমেন্ট ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের তালিকায় ছিল এবং ছিল প্রি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের তালিকায় 156টি ভ্যাকসিনের নাম। সেখানে আমরা কিন্তু জানি যে গত 14 অক্টোবর গ্লোব বায়োটেক বাংলাদেশ লিমিটেডের যারা রয়েছেন তারা ঘোষণা দিয়েছেন যে তারা 3টি ভ্যাকসিনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে একটি কিন্তু 6টি ধাপ পার হয়ে এসেছে। তো আমরা আজকে সে প্রসঙ্গে আলোচনা করব। শুরুতেই আমরা চলে যাব ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিনের কাছে। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে আপনারা বলছেন যে এখন প্রি ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু ইতিমধ্যে আপনারা শেষ করেছেন এবং একটি ভ্যাকসিনের জন্য আপনারা বলছেন যে এটিকে হিউম্যান ট্রায়ালের দিকে নিতে হবে। তো আপনার কাছে জানতে চাই যে আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখেছি যে 6 মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন। এই সম্ভাবনাটা আসলে কতখানি যৌক্তিক এবং এই সম্ভাবনার সম্ভাব্যতাটা একটু যদি আমাদেরকে বলেন। আমি মূল কথা যাওয়ার আগে আমাদের ভ্যাকসিন ডেভেলপমেন্টের পিছনের গল্পটা একটু বলে যাই, তাহলে এটা কানেক্ট করতে সহজ হবে। আপনারা জানেন যে বাংলাদেশে সর্বপ্রথম গত 8ই মার্চ করোনা রোগী শনাক্ত হয় প্রথম। আমরা তখন থেকে আমাদের ভ্যাকসিন প্রজেক্টের কাজে আমরা হাত দিই এবং আমরা R&D ফেজে আমাদের যে ভ্যাকসিন ক্যান্ডিডেট 3টির প্রুফ অফ কনসেপ্ট নিয়ে যে ভ্যাকসিন গুলা অ্যানিমাল মডেলে কাজ করতেছে, হ্যাঁ, এরকম একটা প্রুফ অফ কনসেপ্ট নিয়ে আমরা কিন্তু গত 2রা জুলাই আমরা প্রথম একটা সাংবাদিক সম্মেলন করি এবং তার পরপরই আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করি আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট তিনটাকে ওনাদের যে কোভিড-19 ভ্যাকসিন একটা ল্যান্ডস্কেপ একটা লিস্ট আছে সেখানে অন্তর্ভুক্তি করার জন্য। তারপর 3 মাসের মতো সময় অতিবাহিত হয়। পরবর্তীতে আমরা দেখলাম যে ওনারা গত 15ই অক্টোবর ওনাদের লিস্টে আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট তিনটাকে এনলিস্টেড করে। হ্যাঁ, এর মধ্যে আমাদের আমরা কিন্তু 2 দফা আমাদের প্রিলিমিনারি স্টাডি আমরা সম্পন্ন করি এবং গত 30শে সেপ্টেম্বর আমাদের ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে একটা পেপার বায়ো আর্কাইভ অনলাইনে, হ্যাঁ, সেটা প্রকাশ হয় এবং এটা সায়েন্টিফিক কমিউনিটিতে ব্যাপক সাড়া পেল এবং সায়েন্টিফিক কমিউনিটি থেকে আমাদের পেপার সম্পর্কে আমাদের খুব ভালো ভালো অনেক কমেন্টস আছে। তার মধ্যে যেমন অনেক জার্নালে এডিটর আমাদেরকে মেল করে বলে যে আমাদের পেপারে যে আমরা ডাটা দিয়েছি সেই ডাটা খুবই স্ট্রং ডাটা, আমাদের যে মেথডোলজি ইউজ করছি তা খুবই ট্রান্সপারেন্ট এবং ভ্যালিডেটেড মেথড। হ্যাঁ, তো এভাবে ওনারা আমাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। তো এই সবকিছু নিয়ে আমরা গত 5ই অক্টোবর আমরা কিন্তু আরেকটা সাংবাদিক সম্মেলন করি। আমরা আমাদের 3টা ভ্যাকসিন ক্যান্ডিডেট, একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট হচ্ছে D614G ভ্যারিয়েন্ট mRNA বেস ভ্যাকসিন এবং এটা প্রিক্লিনিক্যাল স্টাডি আমরা ইতিমধ্যে শেষ করি। তার তথ্যপত্র আমরা প্রেজেন্টেশন আগের সাংবাদিকদেরকে আমরা জানাই। হ্যাঁ, তারপরেই আমরা গত 14ই অক্টোবর আমাদের যে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান যে আইসিডিআরবি তাদের সাথে আমরা একটা MOU সাইন করি। ওনারা আমাদের সিআরও হিসেবে আমাদের mRNA যে ভ্যাকসিন সেটার ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করবেন। ওনারা ওনাদের ইন্টারনাল যে রিভিউ কমিটি আছে তার মাধ্যমে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল রিভিউ করতেছেন এবং আমরা আশা করতেছি খুব দ্রুততম সময়ে ওনারা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং ক্লিয়ারেন্স পাওয়ার সাপেক্ষে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো। আমরা আবার আপনার কাছে জানতে চাইবো আপনাদের ভ্যাকসিনের অগ্রগতি নিয়ে। একটু জানতে চাইবো অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির আপনার কাছে যে আপনারা আসলে এই যে গ্লোব বায়োটেক লিমিটেডের যে ভ্যাকসিন সেইটি নিয়ে আপনাদের আশাবাদের জায়গাটা কোথায়? আপনারা কিভাবে ভাবছেন এটি যদি বাজারে আসে বা তারা যেভাবে বলছেন 6 মাসের মধ্যে বাজারজাত করবেন সেটি যদি আসে, আমি আপনাদের পক্ষ থেকে জানতে চাই যে কোনো ধরনের হেলথ ডিপ্লোমেসির কথা আপনারা ভেবেছেন কিনা বা আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? নিঃসন্দেহে আমার দেশের একটি বড় অগ্রগতি যে আপনার যে বায়ো যে আমাদের গ্লোব বায়োটেকনোলজি যে ওনারা যে রিসার্চটি করেছে, নিঃসন্দেহে আমি তাদেরকে প্রশংসা করি যে আমার দেশে আরো অনেক কোম্পানি আছে, যেমন মনে করেন ইনসেপ্টা, এরা কিন্তু ভ্যাকসিন তৈরি করে। আরো অনেক কোম্পানি যদি এগিয়ে আসে
যেমন স্কোয়ার, একমি, যারা প্রতিষ্ঠিত কোম্পানি এগিয়ে আসলে নিঃসন্দেহে একটি আমাদের দেশের জন্য অনেক বেশি অগ্রগতি হবে। আমি তাদেরকে আসলে সাধুবাদ জানাই যে এরকম একটি প্রজেক্ট তারা হাতে দিয়েছে। এই প্রজেক্টটি যদি ব্যর্থ হয় তাদের অনেক ফাইন্যান্সিয়াল কিন্তু লস হবে। লস মেনে নিয়েও যে তারা এগিয়ে গেছে, এটি আমি মনে করব আমাদের বাঙালিদের জন্য অনেক একটি গর্বের বিষয়। যে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এটিকে অ্যাপ্রিসিয়েট করবে। আমরা তাদেরকে আরো বেশি অ্যাপ্রিসিয়েট করি। এরকম নতুন নতুন টেকনোলজি যাতে আমাদের এগিয়ে আনে, যেমন মনে করেন এর মধ্যে এরা ইচ্ছা করলে যে আমাদের বায়োলজিক্যাল প্রোডাক্ট যেমন আছে আপনার ইনসুলিন, তারপর বিভিন্ন হরমোন, এগুলা কিন্তু আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করি। এই জিনিসগুলো আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা যদি আগামী দিনের জন্য চিন্তা করে, অবশ্যই আমাদের দেশের প্রচুর মুদ্রা বেঁচে যাবে। শুধু তাই না, আপনারা এটিও জানেন আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু বিভিন্ন কোম্পানি দেশের বাইরে অনেক সময় অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ড্রাগ কিন্তু আমরা এক্সপোর্ট করতেছি। আগামী দিনে এটি একটি আমাদের এক্সপোর্ট একটি বড় খাত হতে পারে। আমি অবশ্যই তাদেরকে এই গ্লোব ফার্মাসিউটিক্যালকে আমি ধন্যবাদ জানাই যে এরকম প্রজেক্ট যাতে তারা নিত্য নতুন ভাবে আরো নেয় এবং অন্যান্য কোম্পানিগুলো যদি এগিয়ে আসে, অবশ্যই আমার দেশ এবং জননেত্রী শেখ হাসিনা হাত ধরে দেশ অন্যান্য সেক্টর যেমন র্যাপিডলি এগিয়ে গেছে, আমি বিশ্বাস করি আমাদের ওষুধ শিল্প ডাক্তার খুব মোহাম্মদ র্যাপিডলি আবু এগিয়ে ইউসুফ যাবে। ফকির, আমি আপনার কাছে একটু নির্দিষ্ট করে জানতে চাই যে গ্লোব বায়োটেকের ভ্যাকসিনটি যদি বাজারজাত হয় 6 মাসের মধ্যে, সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আপনারা হেলথ ডিপ্লোমেসির কাজ শুরু করেছেন কিনা? আপনাদের পরিকল্পনায় আসলে কারা অগ্রাধিকার পাবেন, কাদেরকে দেয়া হবে এবং কোন ধরনের যদি লক্ষণ উপসর্গ থাকে তাদেরকে দেয়া হবে, এই বিষয়গুলো নিয়ে যদি একটু আমাদেরকে বলেন। এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু একটা গাইডলাইন করছে। সেই গাইডলাইনটাই বলা হচ্ছে প্রথম হচ্ছে ফার্স্ট ফ্রন্ট ফাইটার যারা, তাহলে ফ্রন্ট ফাইটার কারা? যারা কোভিডের চিকিৎসার সাথে জড়িত, এক। সেকেন্ড হচ্ছে যারা বয়স্ক লোক, যাদের বয়স 65-এর উপরে, সেটা সারা পৃথিবীব্যাপী যে তারা প্রথম দিকে টিকাটা পাবে। কারণ আমার পৃথিবীতে লোক সংখ্যা এখন আছে 700 কোটির উপরে। তো 700 কোটির উপরে লোককে তো আপনার একসাথে এতগুলা ভ্যাকসিন সারা পৃথিবীর সব কোম্পানিগুলো এট এ টাইম যদি বানায়, তাতে কিন্তু আপনি এতগুলো ভ্যাকসিন এট এ টাইম বানাইতে পারবেন না, বা এক মাসের মধ্যে আপনি আনতে পারবেন না। ভারত সিরাম ইনস্টিটিউট তারাও বলেছে যে ওদের যে আপনার এই 20 বা 30 কোটি ভ্যাকসিন হবে, সেটা কিন্তু আগামী মার্চের মধ্যে, সেটা কিন্তু তারা বলে যে চট করে আনতে পারবে। যদি আমাদের এই বায়ো ফার্মাসিউটিক্যাল যে এরা যদি আনতে পারে, তাহলে নিঃসন্দেহে এর একটা অংশীদারিত্ব হতে পারে এবং আমাদের দেশে যদি একটা বড় অংশ এরা সাপ্লাই দিতে পারে, সেটা আমাদেরও লাভ হবে। আবার যদি তারা প্রচুর পরিমাণ তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপোর্টও করতে পারবো। এটা তো একটি ভালো উদ্যোগ। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির। আমরা আবার আপনার সাথে কথা বলবো। এই মুহূর্তে একটু চলে যাব ডাক্তার আনোয়ারুল ইকবালের কাছে। আপনার কাছে জানতে চাই যে এই যে গ্লোব বায়োটেকের যে ভ্যাকসিনের কথা শোনা যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং সারা বিশ্বে যেহেতু এখনো অনেকগুলো ভ্যাকসিনের নাম আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন দেশের নাম শুনতে পাচ্ছি, সেখানে আসলে বাংলাদেশ যদি সারা বিশ্বে একটা তাক লাগানো ভ্যাকসিনের আবিষ্কার যদি হয়ে যায়, তখন আসলে ব্যাপারটা কেমন হবে? দেখেন, গ্লোব বায়োটেক আমাদের দেশের একটা কোম্পানি, এতে আমাদের গর্বে সবারই গর্ব হওয়ার কথা, এখানে কোনো দ্বিমত নেই। বাট আমি আইসিডিডিআর 20 বছর চাকরি করেছি, খালি ওনাদেরকে একটু সতর্ক থাকতে বলবো এটাই যে, যেমন আপনি কিন্তু স্পেসিফিক্যালি বলে দিতে পারবেন না যে 6 মাসের মধ্যে এটা চলে আসবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি উদাহরণ দিয়ে বলি, যেমন এখন কিন্তু 170টা ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে, ঠিক আছে? তার মধ্যে মাত্র 39টা কিন্তু আপনার ক্লিনিক্যাল ট্রায়াল করেছে এবং তার মধ্যে মাত্র 6টা কিন্তু আপনার আমরা শোনা যাচ্ছে যে তারা অ্যাডভান্স স্টেজে আছে। আমি আশা করি যে গ্লোব বায়োটেক খুবই ভালো করবে এবং ওনারা সাকসেসফুল হোক, এটা চাই। এবং অন্যান্য কোম্পানিও আগে আসুক, যেমন আমাদের ইউসুফ ফকির ভাই বললেন যে আমাদের ইনসেপ্টা আছে, ভ্যাকসিনকো আছে, স্কয়ার আছে, এরা কিন্তু চাইলে করতে পারে এবং আমার গ্লোব বায়োটেক সম্বন্ধে কোনো সন্দেহ নেই। বাট ইট ইজ টু ম্যাচিওর, প্রি ম্যাচিওর এখনই বলে দেওয়া, এবং আমাদের বাঙালিরা কিন্তু তখন আশায় বুক বেঁধে থাকবে। কোনো কারণে যদি আমি কি 100% বলে দিতে পারবো যে ট্রায়ালটা সাকসেসফুল হবেই? আসলে আমরা সবকিছু কিন্তু খুব আকস্মিক ভাবে বলতে এবং ম্যাজিক্যাল একটা কিছু করার খুব চেষ্টা করি আমাদের দেশে, কিন্তু উচিত হবে যে আমরা জিনিসগুলো খুব সতর্কভাবে পদক্ষেপগুলো নেই এবং আস্তে আস্তে আমরা আগাই। সায়েন্স এমন একটা জিনিস, এটা কিন্তু আপনি তাড়াহুড়ো করলে হবে না। আপনার কিছু কিছু নর্মস এবং কিছু কিছু টেস্ট যেটা আপনার করতেই হবে, সেটা বাদ দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না। আপনি দেখেন
আমি রিসেন্ট আমি কিন্তু তথ্য নির্ভর কথা বলে দিচ্ছি, 9টা ভ্যাকসিন কোম্পানি তারা কিন্তু ট্রিটি সাইন করেছে যে মানুষের মধ্যে কোন রকম আপনার অ্যাডভার্স এফেক্ট হবে এরকম কোন ভ্যাকসিন তারা মার্কেটে দেবে না। ট্রাম্প প্রশাসন যেটা চাচ্ছিল নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই একটা ভ্যাকসিন তারা নিয়ে আসবে, সেটা কিন্তু এখন হচ্ছে না। এখন মেজরিটি ভ্যাকসিন দেখা যাচ্ছে, আমি অ্যাস্ট্রাজেনেকা থেকে শুরু করে আপনার ফাইজারেরটা থেকে শুরু করে জনসন এন্ড জনসন থেকে শুরু করে আপনার স্পুটনিক থেকে শুরু করে কোনোটাই সামনের বছর মাঝামাঝি পর্যন্ত আসবে না। প্লাস সেরাম ইনস্টিটিউশনের সিইও উনি স্পষ্ট বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষের কাছে 2024 সালের আগ পর্যন্ত ভ্যাকসিন পৌঁছানো সম্ভব না। প্লাস আমাদের এখানে যে কোভ্যাক্স অ্যালায়েন্স আছে তাদের উপরেই কিন্তু আমাদের আপাতত নির্ভর করতে হচ্ছে। প্লাস আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওনারা কিন্তু $600 মিলিয়ন এই ভ্যাকসিন বাবদ রেখে দিয়েছেন। কিন্তু কোন ভ্যাকসিনটা আগে হবে, কোন ভ্যাকসিনটা সুলভ মূল্যে হবে, কোন ভ্যাকসিনটা পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে কম হবে, এটা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না। সুতরাং আমি গ্লোব বায়োটেকের প্রতিনিধিকে এখানে অনুরোধ করব ওনারা সাকসেসফুল হয় সেই আশাবাদও করব। কিন্তু এই যে কিছু কিছু জিনিস খুব এটা আসলে ওনারা এবং সায়েন্টিফিক ওনারা যে আইসিডিডিআরবির সাথে এখন ওনারা যে অ্যালায়েন্সটা করেছেন এটা কিন্তু খুবই একটা ভালো কাজ ওনারা করেছেন, এবং আইসিডিডিআরবি পারবে যে তাদেরকে হাত ধরে একসাথে দুজন আগালে অবশ্যই এটা সাকসেসফুল হবে। আমি কিন্তু সাকসেস নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আমার এখানে পয়েন্টটা হচ্ছে টাইমটা 6 মাসের মধ্যেই হবে, 4 মাসের মধ্যেই হবে বা 1 বছরের মধ্যে হবে এটা বলা খুবই কঠিন। বাট আমি আশাবাদ ব্যক্ত করবো যে আর বাংলাদেশ, আমি আজ বাঙালি আমারও তো গর্ব লাগবে যে গ্লোব বায়োটেকের একটা ভ্যাকসিন মার্কেটে আসবে, এবং সেটা যদি আমরা নিজেদের 17 কোটি মানুষকে দিয়ে যদি এক্সপোর্ট করা যায়, এই চিন্তাটা আমরা অনেক পরের চিন্তা। এটা কিন্তু ধন্যবাদ ডাক্তার আনোয়ারুল ইকবাল। আমরা আপনার কাছ থেকে সম্ভাবনা এবং আশঙ্কা দুটোর কথা শুনলাম। সেই প্রসঙ্গে আমরা ডক্টর মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলবো, তবে বিরতির পর। দর্শক, জিটিভির নিয়মিত আয়োজন করোনা সংলাপে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম জিটিভি নিয়মিত আয়োজন করোনা সংলাপে। কথা বলছিলাম ভ্যাকসিনের সম্ভাবনা নিয়ে, আশঙ্কা নিয়ে। আমরা কথা বলবো ডক্টর মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে। আপনার কাছে জানতে চাই যে ডাক্তার আনোয়ারুল ইকবাল আমাদের সঙ্গে যে ধরনের আলাপটি আমাদেরকে বললেন, তিনি বলছেন যেভাবে সময় নিয়ে বলাটা আসলে একটু কঠিন। আমি প্রথমে জানতে চাইবো যে মানবদেহে আসলে এই ভ্যাকসিনটা কাজ করবে কিভাবে, এবং তারপরে দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে আমার, যে আনোয়ারুল ইকবাল যেটি বলেছেন যে এভাবে আসলে কোনো সময় বেঁধে দেওয়াটা আদৌ সম্ভব কিনা। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। আমরা কিন্তু আসলে কোনো সময় বেঁধে দিচ্ছি না, আপনি এটা মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে আমি কিন্তু যেটা বলতেছিলাম যে আমাদের সিআরও এখন স্বাধীনভাবে, তাহলে গণমাধ্যমগুলো কিন্তু যে ধরনের খবর পড়ছে মানুষ তো বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের পক্ষ থেকে কি আপনারা এই ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? যেটা হচ্ছে যে আমাদের সিআরও কিন্তু স্বাধীনভাবে কাজ করবে। ওনারা বিএমআরসির ইথিক্যাল ক্লিয়ারেন্স নিয়ে ডিজিটের অনুমতি সাপেক্ষে কিন্তু ওনারা ক্লিনিক্যাল ট্রায়ালটা পরিচালনা করবে। আমরা শুধু এটুকু বলতে পারি যে আমাদের যে এমআরএনএ যে ভ্যাকসিনটা, এটা প্রি ক্লিনিক্যাল স্টাডিতে আমরা দেখেছি যে এটা খুবই সেফ এবং খুবই কার্যকর। আমরা আশাবাদী যে এটা হিউম্যান মডেলও যখন ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে সেটা সমানভাবে সেফ এবং কার্যকর হবে। এখানে একটা বিষয় জানার হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে মোট 3টা ফেজে কিন্তু কাজটা হয়, একটা ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। এখন উন্নত বিশ্বে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে কাজ করতেছে সেইটা আমাদের যে রেগুলেটরি অথরিটি আছে এবং আমাদের যে ওনারা কিন্তু সেটা কনসিডারেশন নিতে পারেন। হ্যাঁ, যেমন আমি যদি একটু বলি যে আমেরিকার যে মডার্না, তাদের যে ভ্যাকসিন যে টেকনোলজি সেটা কিন্তু এমআরএনএ বেস। তারা কিন্তু তাদের যখন এই ওনারা ভ্যাকসিনটা ডেভেলপ করে তখন ওনারা এটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ইথিক্যাল ক্লিয়ারেন্স পেয়েছেন উইথিন 4 days, অর্থাৎ 4 দিনের মধ্যে ওনারা কিন্তু ওনাদের যে ইথিক্যাল কমিটি আছে তাদের থেকে এটা ক্লিয়ারেন্স পেয়ে গেছে, এবং তাদের যে ড্রাগ রেগুলেটরি অথরিটি আছে তাদের কাছ থেকে কিন্তু ওনারা 6 দিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল অনুমতি পেয়ে গেছে। তাহলে আমরা আমাদের সিআরও যখন অ্যাপ্লিকেশন করবেন বিএমআরসিতে এবং ডিজিডিতে, ওনারা 3 পক্ষ যদি সমন্বয় করে খুব দ্রুততম সময় যদি এই ম্যানেজমেন্টের অংশটুকু অর্থাৎ অ্যাপ্রুভাল প্রসেসটা যদি একটু দ্রুত গতিতে করতে পারেন, হ্যাঁ, তাহলে আমাদের সিআরও কিন্তু দ্রুততম সময় কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালটা করতে পারে। আবার আমরা উন্নত বিশ্বে দেখেছি অনেকেই কিন্তু ফেজ 1, ফেজ 2 দুটা একসাথে করেছে। আবার কোথাও ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, আমি আবারও আপনার সঙ্গে কথা বলবো। আমি এই প্রসঙ্গে
একটু অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকিরের কাছে আমি জানতে চাই যে যদি গ্লোব বায়োটেকের ভ্যাকসিন যদি আমরা নাও পাই, শেষ পর্যন্ত গিয়ে না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বাইরে থেকে ভ্যাকসিন আমদানি করি, আমরা কিন্তু বিভিন্ন রকম মন্তব্য দেখতে পাচ্ছি যে কেউ বলছেন যে ভ্যাকসিনের জন্য আমাদের অর্থনৈতিক বরাদ্দ রয়েছে, কেউ বলছেন যে আমরা বাইরে থেকে লোন নিচ্ছি। তো সবগুলো বিষয় মিলিয়ে আসলে ভ্যাকসিন যদি আমাদেরকে আমদানি করতে হয়, সেটির কোনো প্রস্তুতি রয়েছে কিনা আপনাদের, এবং যদি সেই প্রস্তুতি থাকে তাহলে বর্তমান অবস্থাটা আসলে কি? আসলে আমাদের সমস্ত প্রস্তুতি আছে যে যদি ভ্যাকসিন সেফ ইফেক্টিভ যদি ভ্যাকসিন আবিষ্কার হয়, অবশ্যই বাংলাদেশে সেটা ইম্পোর্ট করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্যার এবং আমাদের মাননীয় সচিবদ্বয় তারা কিন্তু সবকিছু প্রিপেয়ার আছে। বাংলাদেশের কোনো লোকই ভ্যাকসিন থেকে বঞ্চিত থাকবে না। উন্নত বিশ্বে যখন ভ্যাকসিন আসবে, বাংলাদেশ অবশ্যই সাথে ভ্যাকসিন পাবে, এবং সেই ভ্যাকসিনটা কোনটা যে সাকসেসফুল হবে। এবং একই সময় কিন্তু যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় যখন গ্লোব বায়োটেকের নাম, যে গ্লোব বায়োটেক একটি ভ্যাকসিনের দিয়েছেন, সম্ভাবনার কথা বলেছেন, একই সময় কিন্তু আবার এটিও দেখেছি যে দরিদ্র দেশ যাদের আসলে সামর্থ্য কম, তাদের তালিকায় কিন্তু দেখেছি বাংলাদেশের নাম। এই ব্যাপারটা আসলে কেমন? না না, বিষয়টা তা না। আসলে ভ্যাকসিন আসলে বাংলাদেশের এখন কিন্তু ক্যাপাবিলিটি অনেক বেড়েছে, অর্থনৈতিক সচ্ছলতা অবশ্যই বেড়েছে। আমার বিশ্বাস বাংলাদেশ সরকার সেই দিকে মনোযোগ দিচ্ছে, এবং সেটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে কিন্তু আমাদের এই কোভিডকে দেখা হয়েছে। আপনি দেখেন কোভিড যখন শুরু হয়েছে তখন থেকে অর্থনৈতিক অনুদান বলেন, তারপরে চিকিৎসা পারপাসে এই যে রেমডেসিভির কস্টলি ড্রাগ, সেই কস্টলি ড্রাগগুলো কিন্তু রুগীকে দেওয়া হয়েছে, এবং আপনার অক্সিজেনের সাপ্লাই, প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি পৃথিবীর যেখানেই আবিষ্কার হোক, যে ভ্যাকসিনটা ইফেক্টিভ ভ্যাকসিন হোক এবং ইফেক্টিভ লেস কমপ্লিকেশন বা কমপ্লিকেশন নাই, যেটি আবিষ্কার হোক, বাংলাদেশ সরকার সেই ভ্যাকসিনটি ইম্পোর্ট করবে। সেখানে আমার গ্লোব বলে কোনো কথা নাই, এবং যেই ভ্যাকসিনটি আসবে সেই ভ্যাকসিনটি আমরা ইম্পোর্ট করব, এবং ইম্পোর্ট করে আমরা জনগণের মধ্যে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবে। সেটি আপনারা দেখছেন জাতিসংঘে কয়েকদিন আগে যে সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু উনি দাবি করেছে পৃথিবীর প্রতিটা লোক যাতে ভ্যাকসিন পায়। তো সুতরাং পৃথিবীর সবাই যখন ভ্যাকসিন পাবে, এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমার দেশকে প্রায়োরিটিসে, আর বাংলাদেশ আগের 20 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কিন্তু এক না। নিঃসন্দেহে আমি বিশ্বাস করি বাংলাদেশ ভ্যাকসিন সবাই পাবে, আর যেটি আবিষ্কার হোক। এখন তো এটা তো কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারে না কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে, এটা কিন্তু আসলে কোনো কোম্পানির পক্ষেই সম্ভব না কে আগে পারবে। এই পর্যায়ে একটু ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনার কাছে জানতে চাইবো যে আমরা সম্ভাবনার কথা শুনলাম, আমরা আমাদের দেশের সক্ষমতার কথা শুনলাম, আমরা গ্লোব বায়োটেকের কথা শুনলাম। এখন আপনার কাছে জানতে চাই যে ভ্যাকসিন যখনই হোক, যদি সেটি আসে, আমরা জানি আমাদের দেশে প্রত্যেকটি ঘটনায় যেভাবে দুর্নীতির কথা আমরা দেখি, দুর্নীতির খবর আমরা পড়ি, সেখান থেকে যদি ভ্যাকসিন আসেও আমরা তো প্রত্যেকটা মানুষের কাছে সেটি নিশ্চিত করতে পারবো কিনা, বা সেই সময় কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে মানুষের কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া মুখোমুখি হতে পারে কিনা, সেই কথাটি আপনার কাছে জানবো। আপনার পর্যবেক্ষণ কি বলে? আসলে দেখেন, এটা আমি কোনো নীতি নির্ধারক নই, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি, এগুলো কিন্তু সবই কিন্তু প্রিপেয়ারনেস এর উপরে ডিপেন্ড করে। এই যে দেখেন, আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলছি, মেজরিটি ভ্যাকসিন কিন্তু ডাবল ডোজে তৈরি হচ্ছে। তার মানে কি, একটা মানুষের জন্য কিন্তু 2টা ভ্যাকসিন লাগবে। একটা আজকে আপনি দিলে 1 মাস পরে আরেকটা দিবে। তাহলে যদি কথার কথা আপনার যদি 3 কোটি ভ্যাকসিন আসে, তার মানে হলো আপনার কিন্তু 1.5 কোটি ভ্যাকসিন। এখন আপনি আসেন, এক এক ভ্যাকসিন কিন্তু এক এক টেম্পারেচারে কিন্তু রাখতে হবে, ঠিক আছে? তো সেই প্রিপেয়ারনেসটা আমাদের আছে কিনা। ধরলাম ইউসুফ ভাই কিন্তু একটু আগে বলেছেন যে WHO কিন্তু একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। এখন আমরা কিন্তু দেখেছি যখন পিপিই প্রথম সরবরাহ হয়, অনেক ব্যাংকার কিন্তু পিপিই পরে ব্যাংকিং করেছে। এই জিনিসগুলো যদি আমাদের যারা এটা নীতি নির্ধারক আছেন বা কোভিড কমিটিতে আছেন বা সরকারে যারা যারা আমলা আছেন, তারা বসে অবশ্যই ডাক্তারদের সাথে পরামর্শ করে যদি এইভাবে ঠিক করা হয় যে ঠিক আছে, আমাদের এই টেম্পারেচার এই ভ্যাকসিন গুলো রাখা সম্ভব, কতটা ভ্যাকসিন রাখা সম্ভব, সেই জিনিসটা বের করতে হবে। এবং এই ভ্যাকসিন কিন্তু এনে একটা জায়গায় রাখলেই হবে না, এটা কিন্তু সারা দেশে আপনার ডিস্ট্রিবিউটও করতে হবে। তো সেই টেম্পারেচার মেনটেন করার মতো গাড়িও লাগবে, বা যে কোনো যানবাহনই আপনি পাঠান সেখানেও সেই টেম্পারেচার মেনটেন করতে হবে। প্লাস আপনার যাতে এই যে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে আগে কারা পাবে, যদি ফ্রন্টলাইনারই হয়, ইউসুফ ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত করি। ফ্রন্টলাইনার মানে যে শুধু ডাক্তার তা কিন্তু না। ফ্রন্টলাইনারের মধ্যে যারা কোভিড পেশেন্ট নিয়ে ডাইরেক্টলি ইনভলভ করছে,
যেমন ধরেন অনেক সাংবাদিক ভাই বোনরা আছেন, ওনারা কিন্তু ডাইরেক্ট এই কোভিড এর তথ্য নেওয়ার জন্য হাসপাতালে ঢুকছেন, রোগীর সাথেও কথা বলছেন, আমাদেরকে দেখাচ্ছেন, তারাও কিন্তু ফ্রন্টলাইনার্স। সুতরাং আসলে একটা ভাগ করে নিতে হবে যে ফ্রন্টলাইনার শব্দটার মধ্যে কিন্তু আপনার শুধু যে ডাক্তার পড়বে তা না, ডাক্তার তো পড়বেই, যারা ফ্রন্টলাইনের ডাক্তার, যারা ধরেন স্বাস্থ্য মানে নার্স যারা আছেন, যারা রুগী ডিল করছেন, তারাও পড়বে, ওয়ার্ড বয়ও পড়বে, সাংবাদিকরাও পড়বে, পুলিশও পড়বে। সুতরাং আমরা ফ্রন্টলাইনার্সরা কারা সেটা আগে বের করে নিতে হবে। সুতরাং সেখানে আপনার লিস্ট করতে হবে, প্লাস তারপরে আসবে হলো আপনার ভালনারেবল গ্রুপস। ভালনারেবল গ্রুপ বলতে তাদেরকেই বোঝায় যারা 60-65 প্লাস এইজের আছে, তাদেরকে আগে দিতে হবে। এইটা কিন্তু WHO গাইডলাইনই আছে। তারপরে আপনি দেখেন 17 কোটি মানুষকে ওনারা যেভাবে এত সহজে বললো সবাইকে ভ্যাকসিন দেওয়াটা নট আ ম্যাটার অফ জোক, এবং এটা কিন্তু 6 মাসে 1 বছরে এটা সম্পন্ন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি এবং না। আরো একটি ব্যাপার কি এখানে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে কিনা সেটি আপনার কাছে জানতে চাই, কারণ আমি এই একই প্রশ্নটি আমি কিন্তু ইউসুফ ফকিরের কাছেও করেছিলাম। তিনি বলেছেন যে তাদের সেই সক্ষমতা আছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু দরিদ্র যেই দেশের নামগুলো যেখানে রয়েছে, যে যারা আসলে নিজেদের জায়গাটা থেকে তাদের কাজ করার খুব জায়গা কম, সেই রকম একটি তালিকায় কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের নামও রয়েছে। তো সেখান থেকে যখন আসলে এই রকম সাংঘর্ষিক বক্তব্য আমরা পাই, তখন মানুষের কাছে আসলে কি ধরনের তথ্য যায়, মানুষ আসলে কিভাবে? না, আসলে এটা সাংঘর্ষিক না, কারণ দেখবেন আমাদের প্রধানমন্ত্রী যে কূটনীতিটা আছে, উনি কিন্তু খুব এক্সপেরিয়েন্সলি জিনিসটা করেছেন। যেহেতু আমাদের লিস্টে নাম আছে, আমরা জানি যে কোভ্যাক্স অ্যালায়েন্স বলে একটা অর্গানাইজেশন আছে, তারা কিন্তু বলেছে যে যেই দেশ আপনার দরিদ্র প্লাস যারা ভ্যাকসিন তৈরি করে না এরকম দেশদেরকে তারা ফ্রি ভ্যাকসিন দিবে। এখানে শব্দটা কিন্তু আছে ফ্রি। আবার আছে আমাদেরই প্রধানমন্ত্রী, উনি বলেছেন $600 মিলিয়ন কিন্তু ভ্যাকসিনের জন্য বরাদ্দ করা আছে, হুইচ ইজ আমাদের দেশের জন্য 600 মিলিয়ন কিন্তু অনেক, কিন্তু এই 600 মিলিয়নে আসে আপনি কতটা ভ্যাকসিন পাবেন সেটা একটা কোয়েশ্চেন মার্ক। এই কারণে অন্যান্য যত দেশ আছে, মানে আপনি ব্রিটেন বলেন, ইউএস বলেন, তারপরে আপনার বিল গেটস ফাউন্ডেশন বলেন, এরা মিলিয়নস এন্ড মিলিয়নস এর ডলার আগেই দিয়ে দিয়েছে। যেমন দেখেন সিনোভ্যাক্স আমাদের এখানে করার কথা ছিল প্রথমে ভ্যাকসিন ট্রায়াল, এখনো কিন্তু সেটা শুরু হচ্ছে না। আমার কাছে যে তথ্য আছে তারা এখন উল্টা পয়সা দাবি করবেই, কারণ অন্যান্য যত দেশ আছে এবং অর্গানাইজেশন আছে তারা কিন্তু অগ্রিম পয়সা দিয়ে রেখেছে, নিজেদের পয়সা কোনো লস হচ্ছে না। যেমন গ্লোব বায়োটেক, ওনারা কিন্তু নিজেদের পয়সা ইউজ করছেন। ওই যেটা ইউসুফ ভাই বলে গেলেন যে ওনাদের যদি এটা আনসাকসেসফুল হয় তাহলে কিন্তু এই পুরো লসটাই কিন্তু ওনাদের হবে। এটা আমি ওনাদেরকে অত্যন্ত ভাবে আন্তরিকতার সাথে সাধুবাদও জানাই। কিন্তু ওই যে সাথে সাথে এটাও বললাম যে কোনো ভ্যাকসিন আর্লি স্টেজে, উনি একটা কথা বলেছেন প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে ভালো রেজাল্ট আসছে, তার মানে কিন্তু এই না যে আপনার ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট ভালো আসবে। সেজন্য আমি বললাম যে আমরা যদি সতর্কতার সাথে স্টেপ বাই স্টেপ নিই, যেমন আমি বলি একটা উদাহরণ দিয়ে বলি, ফাইজারের একটা ভ্যাকসিন ট্রায়াল চলছে, সেখানে 60,000 মানুষের উপর করছে, এবং এই 60,000 মানুষের মধ্যে একজনের কিন্তু রিয়াকশন হয়েছে। একজনের রিয়াকশন 60,000-এ একজনের রিয়াকশন কোনো রিয়াকশনই না, তারপরেও কিন্তু তারা ট্রায়ালটা বন্ধ রেখেছে, দেখছে যে কেন ওই রিয়াকশনটা হলো। মেবি ওই লোকটার আগে কোনো কোমরবিডিটি ছিল। এটা কিন্তু একটা ক্লিনিক্যাল ট্রায়ালের একটা নর্মাল স্টেপ, এটা এমন না যে সব একদম স্মুথ ভাবে হয়ে যাবে। যে কারণে আমি বারবার বলছিলাম যে, এবং উনি কিন্তু নিজে বলেছেন ওনারা কোনো টাইম ফ্রেম দেননি, সাংবাদিক ভাই বা বোনরা কোথা থেকে এটা পেয়েছেন উনি সেটার আনসার দিবে। বাট 6 মাস, 8 মাস, 12 মাস এটা বলা খুবই ডিফিকাল্ট, কারণ পদে পদে কিন্তু আমাদের কোনো বিপদ আসতেই পারে, কিন্তু বিপদ আসা মানেই যে সেই ইয়েটা আনসাকসেসফুল তা কিন্তু না। তো সুতরাং আমাদের সব দিকে চোখ কান খোলা রেখে প্রিপেয়ারনেস এর জায়গাটাতে আমাদের ধন্যবাদ ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু বারবার করে গ্লোব বায়োটেকের কিছু আশঙ্কার কথা বলা হচ্ছে, তো আমি সেখানে থেকে একটু ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আপনার কাছে জানতে চাইবো যে আমাদের সঙ্গে যিনি রয়েছেন সাবেক প্রধান মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের, তার প্রসঙ্গ ধরে আপনার কাছে জানতে চাই যে যদি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেক্ষেত্রে সেই ত্রুটিগুলো দূর করে আবার কি করে এই ভ্যাকসিনকে এগিয়ে নেওয়া যায়
সেটির কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু একমাত্র প্রতিষ্ঠান পৃথিবীতে যে আমরা WHO লিস্টে তিনটা ভ্যাকসিন ক্যান্ডিডেট আমরা কাজ করতেছি। ঠিক আছে, আমাদের ব্যাকআপ প্ল্যান কিন্তু আমাদের ভ্যাকসিন প্রজেক্ট যখন কাজ শুরু করেছি তখন থেকে আছে। হ্যাঁ, আমরা mRNA ভ্যাকসিন নিয়ে কাজ করতেছি, ডিএনএ ভ্যাকসিন নিয়ে কাজ করতেছি, ভাইরাল ভেক্টর নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। mRNAটা সবচেয়ে সেফ বলেই এবং আধুনিক বলে আমরা সেটাকে আগে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ফরওয়ার্ড করেছি। বাকি দুইটা কিন্তু আমরা ক্লিনিক্যাল স্টেজে আছে। হ্যাঁ, তো আমাদের এখানে একটা ব্যাকআপ প্ল্যান আছে। যদি mRNA তে আমরা যদি কোনো সন্তোষজনক যদি আমরা রেজাল্ট না পাই, সেই ক্ষেত্রে আমরা বাকি দুইটাকে আমরা ফরওয়ার্ড করতে পারবো। এটা একটা প্ল্যান, ক্লিনিক্যাল প্ল্যান। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে মাননীয় চেয়ারম্যান স্যার, উনি হচ্ছেন একটা স্বপ্নবাদ মানুষ। ঠিক আছে, আমরা বাংলাদেশ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু দুর্দান্ত গতিতে সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কেন ড্রাগ ডিসকভারিতে আমরা কেন পিছিয়ে থাকবো? সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার এই আমাদের ল্যাবরেটরিটা প্রতিষ্ঠা করে একটা ড্রাগ ডিসকভারি ল্যাব হিসাবে ইতিমধ্যে উনি কিন্তু 500 থেকে 600 কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে অলরেডি। আমাদের মেন টার্গেট ছিল নোবেল ড্রাগ তৈরি করা। এর মধ্যে যখন করোনা প্যান্ডেমিক সিচুয়েশন পৃথিবীকে অচল করে দিয়েছে, তখন কিন্তু উনি হাত দিয়েছেন যে ভ্যাকসিন নিয়ে কাজ করা যায় কিনা, এবং কোভিড-19 শনাক্তকরণের কিট নিয়ে কাজ করা যায় কিনা, এবং তার থেরাপিউটিক ড্রাগস নিয়ে কাজ করা যায় কিনা। আমরা কিন্তু এখন এই 3টা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, অর্থাৎ কোভিড-19 শনাক্তকরণের জন্য কিট, কোভিড-19 প্রতিরোধের জন্য ভ্যাকসিন এবং প্রতিকারের জন্য থেরাপিউটিক ড্রাগ। ঠিক আছে, এই যে জায়গাগুলো আছে, এটা কিন্তু আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য কিন্তু আমরা বলছি। এতদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছিলেন যে পৃথিবীর যে জায়গায় উৎপাদিত হয় না কেন, সেখান থেকে উনি সব মানুষের যাতে ভ্যাকসিন নিশ্চিত করা যায় সেটার ব্যবস্থা করার জন্য। আমি আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী অতি শীঘ্রই বিশ্ববাসীকে উনি গর্বের সহিত বলতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উক্তি যে আমরাও পারি, যে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আমরাও যে পারি, আমরাও যে ভ্যাকসিন ডেভেলপমেন্ট করতে পারি, সেই জিনিসটা উনি অতি শীঘ্রই বিশ্ববাসীকে জানাতে পারবেন, আমরা আশাবাদী। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আপনাকে আপনার মূল্যবান তথ্যের জন্য, এবং আশা করি আপনার সেই তথ্যের আলোকেই আমাদের সঙ্গে যারা আজকে টকশো দেখলেন তারা সেই ব্যাপারটি বুঝে নেবেন, এবং যে সময়ের কথাগুলো বারবার বলা হচ্ছে তারা সেই সময়ের দিকে খুব একটা গুরুত্ব না দিয়ে বাংলাদেশ বরং ভ্যাকসিন আবিষ্কারের পথে হাঁটছে সেই সম্ভাবনাই তারা দেখবেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে করোনা সংলাপে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকে জিটিভির আয়োজন করোনা সংলাপ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।